স্নেহাশিস ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছে। বিগত যে কয়েকটা ক্লাস করেছিলাম আমি, এবং তোমাদের যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল, আশা করি তোমরা সেগুলো প্রত্যেকেই করে নিয়েছো। আজ তোমাদের ষষ্ঠ অধ্যায়ের শেষের দু একটা টপিক নিয়ে আলোচনা করব। শেষ দুটো টপিকের মধ্যে মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন, বা ভারতে বামপন্থী আন্দোলন প্রসারের ক্ষেত্রে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কি ছিল, তারপরে বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য, পর্যালোচনা, এই বিষয়ে আলোচনা করবো আজ। তাহলে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন। আমরা জানি, অর্থাৎ আমরা ক্লাস 9 পড়েছি যে 1917 সালে রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংঘটিত হয়েছিল। 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংঘটিত হলে ভারতবর্ষের সাম্যবাদী বা বামপন্থী ভাবধারা জনপ্রিয়তা অর্জন করে। আর ভারতবর্ষে বামপন্থী ভাবধারা বা সাম্যবাদী ভাবনা প্রসারের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন মানবেন্দ্রনাথ রায়, যার আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি বামপন্থী ভাবধারা প্রসারের ক্ষেত্রে বেশ কয়েকটা ছদ্মনাম গ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি গোপনভাবে দলীয় কাজকর্ম পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছদ্মনাম ধারণ করেছিলেন। আর এই ছদ্মনামগুলো হলো মিস্টার ব্যানার্জি, মিস্টার হোয়াইট, মিস্টার মার্টিন, মানবেন্দ্রনাথ রায়, হরি সিং প্রমুখ নামগুলো তিনি ছদ্মনাম গ্রহণ করেছিলেন। তিনি বিপ্লবী কাজকর্ম করার জন্য বিরোধী পক্ষের কাছে একটা ত্রাস হয়ে উঠেছিলেন, যার জন্য বিরোধী পক্ষ তাকে তার বিপ্লবী কাজকর্ম রোধ করার জন্য তাকে কারাবন্দী করে। 1910 খ্রিস্টাব্দে তাকে কারাবন্দী করলে তাকে 4 বছর জেলে থাকতে হয়। জেল থেকে মুক্তি পাওয়ার পরে অর্থাৎ 1915 খ্রিস্টাব্দে তিনি অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে জার্মানি তিনি পাড়ি দেন। সেখানেই অর্থাৎ বার্লিনে ভারতীয় বিপ্লবী কমিটি গড়ে তোলেন। সেখান থেকে আমেরিকায় গিয়ে মানবেন্দ্রনাথ ছদ্মনাম গ্রহণ করেন। ঠিক এরকম পরিস্থিতিতে 1920 খ্রিস্টাব্দে লেনিন রাশিয়া তাকে আহ্বান করেন। অর্থাৎ সেখানে কমিউনিস্ট আন্তর্জাতিকের একটা দ্বিতীয় সম্মেলন ছিল। সেই সম্মেলনে লেনিনের আহ্বানে মানবেন্দ্রনাথ রায় রাশিয়ায় যান। এরপর তিনি অমনি মুখার্জি, মোহাম্মদ আলী, মোহাম্মদ শফিক প্রমুখের সহযোগিতায় রাশিয়ার তাশকন্দে ভারতের কমিউনিস্ট পার্টি তিনি প্রতিষ্ঠা করেন। অর্থাৎ 1920 খ্রিস্টাব্দে 17 অক্টোবর 1920 খ্রিস্টাব্দে
17ই অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। তারপরেই অর্থাৎ তার প্রেরণায়, মানবেন্দ্রনাথ রায়ের প্রেরণায় মুজাফফর আহমেদ ভারতের কলকাতায় কমিউনিস্ট দলের কাজকর্মের দায়িত্ব নিয়ে তিনি এই ভাবধারা সেখানে তিনি প্রসার করেন। তারপরে এক কথায় মানবেন্দ্রনাথ রায় ভারতবর্ষে বামপন্থী ভাবধারা বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন প্রকারে তিনি ভাবধারাগুলো প্রসার করেছিলেন, কখনো পত্রিকার মাধ্যমে, কখনো বিভিন্ন গ্রন্থের মাধ্যমে। এক্ষেত্রে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বলা যায় সেটা তিনি একটা পত্রিকার মাধ্যমে তিনি ভাবধারা প্রসার করেছিলেন। সেই পত্রিকার নাম হচ্ছে ভ্যানগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। 1923 খ্রিস্টাব্দে বার্লিন থেকে ভ্যানগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন। কিন্তু ব্রিটিশ সরকার বুঝতে পারে যে মানবেন্দ্রনাথ রায় এই পত্রিকার মাধ্যমে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ করছে। কারণ কমিউনিস্ট দলটা ছিল সাধারণ মেহনতি মানুষের, শ্রমিক শ্রেণীর মানুষের, সর্বহারা মানুষের। তিনি সাধারণ মানুষকে সংঘবদ্ধ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে তিনি ব্রিটিশ সরকারের কাছে রক্তচক্ষু হয়ে পড়েন। বলে এই পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য ব্রিটিশ সরকার মরিয়া হয়ে ওঠে। মানবেন্দ্রনাথ এখানে বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পত্রিকার নাম বিভিন্ন সময় তিনি নামগুলো পরিবর্তন করেছিলেন। তারপরেও পরবর্তীকালে এই পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার। বিশেষ করে 1923 খ্রিস্টাব্দে ডক্টর মাহমুদ, এক কথায় যেটা বলেছিলাম আমি, যে মানবেন্দ্রনাথ রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মনাম গ্রহণ করেছিলেন। এক্ষেত্রে মানবেন্দ্রনাথ রায় 1923 খ্রিস্টাব্দে ডক্টর মাহমুদ নাম নিয়ে ভারতবর্ষে পদার্পণ করলে ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে। তা এক্ষেত্রে গ্রেপ্তার করার পর 6 বছর তাকে কারাবন্দী থাকতে হয়। 6 বছর কারাবন্দী থাকার পর অর্থাৎ মুক্তি পাওয়ার পর তিনি কংগ্রেসে যোগ দেন এবং কংগ্রেসের মধ্য থেকে লীগ অফ রেডিকাল কংগ্রেসম্যান গঠন করেন। কংগ্রেসের মধ্য থেকে তিনি 1937 খ্রিস্টাব্দে লীগ অফ রেডিকাল কংগ্রেসম্যান গঠন করেন। তার লক্ষ্য ছিল যে কংগ্রেসের ভিতর থেকে, কংগ্রেসের অভ্যন্তরে থেকে বামপন্থী ভাবধারা তিনি প্রসার ঘটাবেন। কিন্তু এটা বাস্তবে রূপায়িত হয়নি। বাস্তবে রূপায়িত না হওয়ার কারণ দুটো দলের রাজনৈতিক মতাদর্শ আলাদা। কংগ্রেসের মতাদর্শ আলাদা, কমিউনিস্ট দলের মতাদর্শ আলাদা। বলে তিনি কি করলেন, 1940 খ্রিস্টাব্দে কংগ্রেস থেকে বেরিয়ে এসে রেডিকাল ডেমোক্রেটিক পার্টি তিনি গঠন করেন। এভাবে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বামপন্থী ভাবধারা প্রসারের ক্ষেত্রে তিনি প্রচার চালিয়ে গেছিলেন। তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে হল ইন্ডিয়া ইন ট্রানজিশন, ব্রিটিশ সাম্রাজ্যের অবক্ষয় ও পতন, ইসলামের ঐতিহাসিক ভূমিকা, বিজ্ঞান ও কুসংস্কার, নব মানবতাবাদ, একটি ইস্তেহার প্রভৃতি গ্রন্থগুলির মাধ্যমে ভারতবর্ষে মানবেন্দ্রনাথ রায় বামপন্থী ভাবধারা প্রসারের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছিলেন। তারপরে পরে যে জিনিসটা বলা যায় যে বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল। আমি মানবেন্দ্রনাথ রায় আলোচনা করার সময় বলেছিলাম যে 1920 সালের 17ই অক্টোবর রাশিয়ার তাশখন্দে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়। এখানে আরেকটি জিনিস বলে রাখি যে ভারতের কমিউনিস্ট পার্টিকে কিন্তু দ্বিজ বলা হয়। দ্বিজ মানে হচ্ছে যার দুইবার জন্ম। এখানে
এখানে কমিউনিস্ট পার্টির দুইবার জন্ম হয়। একবার রাশিয়ার তাশকন্দে 1920 সালে 17 অক্টোবর, দ্বিতীয়বার হচ্ছে ভারতের কানপুরে 1925 সালের 26 ডিসেম্বর। এক্ষেত্রে বিশেষ করে দেখবে যে যখন ভারতের কানপুরে যখন কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়, তাহলে ভারতে এক কথায় 1925 সালে যখন ভারতের কানপুরে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হওয়ার পরে বামপন্থী কার্যকলাপের প্রসার দ্রুত এগোতে থাকে। আর এই বামপন্থী দলের কার্যকলাপে ভীতি সন্ত্রস্ত হয়ে ব্রিটিশ সরকার এই বামপন্থী ভাবধারা প্রসারের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করছিলেন তাদের কাজকর্ম রোধ করার জন্য প্রত্যেককে গ্রেপ্তার করেন। এক্ষেত্রে টোটাল 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুজাফর আহমেদ, S.A. ডাঙ্গে, মিরাজ খায়ের, P.C. যোশী, গঙ্গাধর অধিকারী, শিবনাথ ব্যানার্জি সহ 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করেন। তাছাড়া ভারতের বাইরে 2 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে অন্যতম হলেন ফিলিপ স্ক্রাফট এবং বেঞ্জামিন ব্রাডলি। এক্ষেত্রে এদের যে বললাম যে 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, এটা হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে যদি প্রশ্ন করা হয় যে মিরাট ষড়যন্ত্র মামলায় মোট কতজন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাহলে সেক্ষেত্রে বলা যাবে 33 জন। এবার কমিউনিস্ট পার্টিকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হয় 1930-এর পরে ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষিদ্ধ ঘোষণা করা হলে কমিউনিস্ট নেতারা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে তাদের কর্মসূচি চালাতে থাকে। মানে বিষয়টা হচ্ছে 1930 সালের পরে ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার। কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হলে কমিউনিস্ট পন্থীরা জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে থেকে তাদের দলের ভাবধারা তারা চালাতে থাকে কংগ্রেসের মধ্য থেকে। এবার এই জায়গা থেকে আচার্য নরেন্দ্রদেব জয়প্রকাশ নারায়ণের উদ্যোগে 1934 খ্রিস্টাব্দে এই কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেন। জয়প্রকাশ নারায়ণ ছিল এই দলের সাধারণ সম্পাদক। এই দলের অন্যতম নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইউসুফ মেহের, অচ্যুত পট্টবর্ধন, রাম মনোহর লোহিয়া। এই প্রত্যেক দলের একটা জিনিস মনে রাখবে যে প্রত্যেকটা দলের একটা কর্মসূচি, উদ্দেশ্য, লক্ষ্য থাকে। এখানেও যে কংগ্রেসের অভ্যন্তরে থেকে কমিউনিস্ট পার্টি যে একটা কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করলেন, তাদেরও কিছু কর্মসূচি, উদ্দেশ্য, লক্ষ্য ছিল। তাদের লক্ষ্য হচ্ছে যে কৃষক ও শ্রমিকদের সংঘবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করা। এক কথায় গোটা ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলনের প্রথম মূল হাতিয়ার হবে ভারতবর্ষের যারা মেহনতি মানুষ, যারা শ্রমিক, খেটে খাওয়া মানুষ। এক্ষেত্রে কংগ্রেস সমাজতন্ত্রী দল এটা অন্যতম ভূমিকা রেখেছিলেন। তাছাড়া হচ্ছে যে ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতার দাবি রাখবে, ব্রিটিশ বাণিজ্যের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ, দেশীয় রাজতন্ত্র, জমিদারি প্রথা বিলুপ্তির তারা দাবি জানান। এই জায়গা থেকে যে একদিকে যেটা বলছিলাম যে কংগ্রেসের অভ্যন্তরে একটা কমিউনিস্ট দল, একটা কংগ্রেস, তারপরে কংগ্রেস সমাজতন্ত্রী দল
বামপন্থীর কিছু মানে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থীর একটা অংশ, কমিউনিস্ট দল, এরা সবাই মিলে 1936 খ্রিস্টাব্দে সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা করেন। আর এর সভাপতি ছিলেন এন.জি. রঙ্গ এবং সম্পাদক ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। এই সারা ভারত কিষাণ কংগ্রেস যে প্রতিষ্ঠা হয়েছিল, এই সংগঠনও জমিদারি ও বেগার প্রথার উচ্ছেদ, কৃষিঋণ মকুব, খাজনা হ্রাস প্রভৃতি দাবি জানায়। এই দলের নেতৃত্বে কৃষক আন্দোলন জাতীয় আন্দোলনের মূল ধারার সঙ্গে যুক্ত হয়। সরকার কর্তৃক একটা ফ্লাউড কমিশন গঠিত হয় 1937 খ্রিস্টাব্দে। বিশেষ করে কৃষকদের যে দুর্দশা, এই কৃষকদের দুর্দশা নিবারণের উদ্দেশ্যে এই ফ্লাউড কমিশন গঠিত হয়। বিশেষ করে আরেকটা জিনিস, যে জমিদার মানে কৃষকদের দুর্দশা দূর করার উদ্দেশ্যে জমিদার বা জোতদারের জমিতে চাষের কাজে নিযুক্ত বর্গাদার বা ভাগ চাষিরা উৎপন্ন ফসলের 3/2 ভাগ পাওয়া উচিত বলে এই ফ্লাউড কমিশন জানায়। এটি যে 3/2 ভাগ যে উৎপন্ন ফসলের যে দিতে হবে বলে এই আন্দোলনটা তেভাগা আন্দোলন নামে পরিচিত। কিন্তু সরকার বা জমিদার এই তেভাগা আন্দোলনের যে বিষয়টা বলা হয়েছিল, এটা কেউ এই প্রস্তাব কিন্তু মেনে নেননি। ফলে কমিউনিস্ট পরিচালিত বঙ্গীয় প্রাদেশিক কমিশন, বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা শক্তিশালী আন্দোলন গড়ে তোলে, যা তেভাগা আন্দোলন নামে পরিচিত। ঠিক এরকম পরিস্থিতিতে ভারতবর্ষের তৎকালীন দুইজন তরুণ নেতা, এক জওহরলাল নেহরু, অপরজন নেতাজি সুভাষচন্দ্র বসু, আরো উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যে জিনিসটা উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের দারিদ্রতার মূল কারণ হচ্ছে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারকে যদি আমরা দেশ থেকে তাড়াতে না পারি, তাহলে ভারতবর্ষে দারিদ্রতার মোচন ঘটবে না বলে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের জন্য তিনি 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। তারপরে অর্থাৎ 1 বছর পরে ভারতের কয়েকজন বিপ্লবী 1940 খ্রিস্টাব্দে রামগড়ে বিপ্লবী সমাজতন্ত্রী দল অর্থাৎ আরএসপি দল গঠন করেন। মানবেন্দ্রনাথ রায়ও 1940 খ্রিস্টাব্দে রেডিকাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন। এছাড়া শুধু এই দুটো দল নয়, এই দুটো দল ছাড়াও বেশ কয়েকটা দল আরো প্রতিষ্ঠা হয়েছিল। সেগুলোর মধ্যে হচ্ছে বাংলায় কৃষক প্রজা পার্টি, যুক্তপ্রদেশে জাতীয় কৃষক পার্টি, পাঞ্জাবে ইউনিয়নিস্ট পার্টি, মাদ্রাজে জাস্টিস পার্টি প্রভৃতি দল। এরা ভারতের স্বাধীনতা পূর্বে বামপন্থা প্রসারের অন্যতম নিদর্শন হিসাবে আজও স্মরণীয়। এই সব কয়েকটা দলই তারা ভারতের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে তারা সংগ্রাম চালিয়ে গেছিলেন। তা এই হলো ভারতের বামপন্থী দলের বৈশিষ্ট্য। এবার যদি পর্যালোচনা বলা যায়, সেটা হচ্ছে যে 1947-এর প্রাককালে আমি যে সময়টা নিয়ে আমি আলোচনা করলাম, এক্ষেত্রে বামপন্থী দলের পর্যালোচনা কি করা যায়? তাহলে কৃষক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ করে ভারতের স্বাধীনতা আন্দোলনে তাদের সামিল করার ক্ষেত্রে বামপন্থী রাজনৈতিক দলগুলির কিন্তু যথেষ্ট ভূমিকা ছিল। স্বাধীনতার প্রাককালে ভারতবর্ষে কৃষক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন করার ক্ষেত্রে
জিনিস বলা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা ভারত ছাড়ো আন্দোলনের সময় বামপন্থী দল কেন ব্রিটিশ সরকারকে সহায়তা করেছিল, বা সেই সময় জাতীয় কংগ্রেসের সঙ্গে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেননি কেন? তাহলে আমি প্রিভিয়াসে হয়তো একটা টপিক আলোচনা করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সেই সময় কমিউনিস্ট পরিচালিত একটা রাষ্ট্র রাশিয়ার উপর জার্মানি আক্রমণ করলে ভারতবর্ষের কমিউনিস্ট পন্থীরা সেটা ভালোভাবে মেনে নিতে পারেনি বলে ভারতবর্ষের কমিউনিস্ট পন্থীরা সেই সময় জাতীয় কংগ্রেসের পক্ষে না হয়ে তারা ব্রিটিশ সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। এই জায়গা থেকে তাহলে বলা যায় যে ব্রিটিশ সরকারকে সহযোগিতা বা কংগ্রেসের নেতৃত্বাধীন ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করার নীতি গ্রহণের ফলে স্বাধীনতা আন্দোলন বামপন্থীদের আন্তরিকতা সম্বন্ধে একটা প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। তবে 20 শতকে ভারতের বামপন্থী দলগুলি স্বাধীনতা আন্দোলনের বিশেষ প্রভাব ফেলতে সক্ষম হলেও, অর্থাৎ 20 শতকে ভারতবর্ষে বামপন্থী আন্দোলন বিভিন্ন আন্দোলন করার ফলে তারা একটা দাগ কেটেছিল, প্রভাব ফেলেছিল, কিন্তু কংগ্রেসের বিকল্প হয়ে উঠতে পারেনি। কারণ বামপন্থী দলের বিশেষ করে দেখবে যে ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রেরণা কর্মসূচি পদ্ধতি এসেছিল বিদেশ থেকে, যেটা কংগ্রেসের ছিল না। ভারতের মাটিতে তাদের আন্দোলনের মূল শেকড় কিন্তু নিহিত ছিল না। তাছাড়া বামপন্থীদের আন্দোলন অধিকাংশ ক্ষেত্রে শহরের শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা গ্রামগঞ্জে বা অশিক্ষিত মানুষের মধ্যে কিন্তু পৌঁছাতে পারেনি। তাহলে বামপন্থী দলের ভাবধারা, কারণ বামপন্থী দলের আন্দোলনটা হচ্ছে সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষার জন্য, মেহনতি মানুষের জন্য, সর্বহারা মানুষের জন্য, কিন্তু এই আন্দোলনের ঢেউ একদম নিচু তৃণমূল স্তরের মানুষের কাছে, অশিক্ষিত মানুষের কাছে, মেহনতি মানুষের কাছে পৌঁছাতে পারেনি। তাহলে আজকে যে বিষয়গুলো আলোচনা হবে সেটা হচ্ছে যে মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন, বা ভারতবর্ষে বামপন্থী আন্দোলন প্রসার করার ক্ষেত্রে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কি ছিল, 2 বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য পর্যালোচনা। আর এই জায়গা থেকে একটা টপিক আর হতে পারে, আমি আলোচনা প্রসঙ্গে বলেছি যে কমিউনিস্ট পার্টিকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়, নিষিদ্ধ ঘোষণা করলে ভারতের কমিউনিস্ট পার্টি কংগ্রেসের অভ্যন্তর থেকে বামপন্থী ভাবধারার প্রসার চালাতে থাকে, যার ফলে 1934 সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয়। তাহলে কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কিভাবে হয়, এই দলের আদর্শ কি ছিল, তাহলে এই দুটো হচ্ছে 4 মার্কের। আর 2 মার্কের আমি কয়েকটা প্রশ্ন আর লিখে দিচ্ছি। নরেন্দ্রনাথ ভট্টাচার্য, বিপ্লবী কর্মকাণ্ডের সময় যে ছদ্মনামগুলি ব্যবহার করেছিলেন
সেগুলি উল্লেখ করো। দুই, ভ্যানগার্ড of Indian independence। পত্রিকা সম্পর্কে কি জানো? 3 নম্বর, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? পরেরটা হচ্ছে, কংগ্রেস সমাজতন্ত্রী দলের মূল উদ্দেশ্য কি ছিল? কংগ্রেস সমাজতন্ত্রী দলের মূল উদ্দেশ্য কি ছিল? এখন লাস্টেরটা হচ্ছে 1920 থেকে 1935 খ্রিস্টাব্দে বামপন্থার বা বামপন্থী দলের ব্যর্থতার কারণ কি? ব্যর্থতার কারণ কি? তাহলে হচ্ছে প্রথম যে প্রশ্নটা লিখলাম সেটা হচ্ছে যে নরেন্দ্রনাথ ভট্টাচার্য বিপ্লবী কর্মকাণ্ডের সময় যে ছদ্মনামগুলি ব্যবহার করেছিলেন তার নাম কি কি? তাহলে তার আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, আর তার ছদ্মনামগুলি হলো মিস্টার হোয়াইট, মিস্টার ব্যানার্জি, মিস্টার মার্টিন, মানবেন্দ্রনাথ রায়, হরি সিং। সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ভ্যানগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স পত্রিকা সম্পর্কে বলতে বলেছি। তা 1923 খ্রিস্টাব্দে বার্লিন থেকে 1923 খ্রিস্টাব্দে বার্লিন থেকে ভ্যানগার্ড অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স নামে পত্রিকা, মানে পাক্ষিক পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন, যেটা সাম্যবাদী বা বামপন্থী ভাবধারার প্রসারের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছিল। থার্ড, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? দ্বিজ বলতে বোঝায় যার দুইবার জন্ম। ভারতের কমিউনিস্ট পার্টির দুইবার জন্ম, একবার 1920 সালে 17 অক্টোবর রাশিয়ার তাশখন্দে, সেকেন্ড মানে দ্বিতীয়বার ভারতের কানপুরে 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর, যার জন্য কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। 4 নম্বরটা মানে ঘ নম্বর, কংগ্রেস সমাজতন্ত্রী দলের মূল উদ্দেশ্য কি ছিল? এই দলের প্রধান উদ্দেশ্য ছিল যে কৃষক ও শ্রমিকদের সংঘবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে শক্তিশালী করা, ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন, বৈদেশিক বাণিজ্যের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, দেশীয় রাজতন্ত্র ও জমিদারি প্রথার বিলুপ্তি চেয়েছিলেন। শেষ এন্ড ফাইনাল যেটা হচ্ছে যে 1920 থেকে 1935 খ্রিস্টাব্দে বামপন্থী দলের ব্যর্থতার কারণটা কি?
যেটা হচ্ছে যে বামপন্থী দল মানে কিন্তু আমি প্রথম থেকে বলছি যে সাধারণ মানুষের দল হচ্ছে সাধারণ মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এক কথা যারা সর্বহারা দল হচ্ছে বামপন্থী দল। তো যাদের নিয়ে আন্দোলন তারা কিন্তু উপেক্ষিত ছিল। যেটা বলছিলাম যে যারা শিক্ষিত এবং শহরের মানুষের মধ্যে কিন্তু এটা কেন্দ্রীভূত ছিল, সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষের মধ্যে অশিক্ষিত মানুষকে এটা আন্দোলন স্পর্শ করতে পারেনি, ব্যর্থতার একটা অন্যতম কারণ। সাধারণ মানুষের কাছে গান্ধী যতটা কাছের মানুষ ছিলেন, কমিউনিস্ট নেতারা যেটা হতে পারেনি। তাহলে বামপন্থী দল ব্যর্থতার হওয়ার একটা অন্যতম কারণ যে কংগ্রেসের হৃৎপিণ্ড 1915 থেকে 1948 খ্রিস্টাব্দে গান্ধীজি যে ভারতবর্ষে তিনি যেটা দাগ কেটে গেছেন সাধারণ মানুষের মধ্যে, যেটা কমিউনিস্ট নেতারা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেননি। তাছাড়া সংকীর্ণ শ্রেণী চরিত্রের এই আন্দোলন ছিল শুধু শহরের মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন, সাধারণ মানুষের মধ্যে পৌঁছাতে পারেনি। তবে আজকের টপিকগুলোর মধ্যে এই দুটো হচ্ছে 4-এর, আর পরের বাসটা হচ্ছে 2 মার্কের। তোমার টেক্সট বইটা ভালোভাবে আলোচনা যেটা করলাম সেটা শোনার সঙ্গে সঙ্গে তোমার টেক্সট বইটা ভালো করে পড়বে, একাধিকবার পড়বে। আর যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা নিজেরাই মুখস্থ করে খাতায় লিখবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। এই ধরিন্দা মার্শাল